চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না, ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পাইছে, কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর, পিএফে আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগে। আপনারা দেখলেন তো আমি যেটা মানে ভিডিওর শুরুতে যে ক্লিপিংসটা আমি তুলে দিলাম, মানে কি ভয়ানক দৃশ্য। আমি তো দেখে না মানে আমি জাস্ট মানে রিডি করে কেঁপে উঠেছি, রিডি করে আমার বুকটা কেঁপে উঠেছে। কারণ আমার নিজের একটা ছোট্ট ভাই আছে এবং সেই দিদি কিভাবে মানে ভাইয়ের দিকে তেড়ে আসছে, আর কিভাবে দেখলাম রনের এই জায়গাটা কাটা, কিভাবে বলছে। আর দিদি মানে এটা দিদি, এ তো দিদি নামের কলঙ্ক। যে সমস্ত দিদিরা ভাইকে বুকের মধ্যে আগলে রাখে, যে সমস্ত দিদিরা ভাইয়ের জন্য মানে কি বলবো, ভাইয়ের মানে সব সময় ভাইয়ের মঙ্গল কামনা করে, আর যে সমস্ত দিদিরা না, দিদিরা হয় এরকম, দিদিরা হয় এরকম। আর এই দিদি বাপরে বাপ ভাইকে কি না বটি দিয়ে মারতে যাচ্ছে, মেরেছে পর্যন্ত, এই জায়গাটা কেটে গেছে। মানে আমার না সত্যি এত খারাপ লাগছে, মানে বলতে গিয়েও আমার না ভীষণ বুক কেঁপে উঠছে। না আমার নিজের ভাই আছে, মানে আমার ভাইয়ের সাথে হ্যাঁ রাগারাগি হয় না, অবশ্যই হয়, ঝগড়াঝাটি অশান্তি সেটা মুখে মুখে হবে, তাই বলে বটি দিয়ে দা কোপাকপি? হ্যাঁ, আর এই হচ্ছে মানে ভদ্রলোকের পরিচয়। হ্যাঁ, আবার কি সুন্দর বলছে যে হ্যাঁ তার বর কি করেছে, সব মানে সরকারি জায়গায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাতে কি হয়েছে। কি সুন্দর কথাবার্তা। রন যদি এটা ক্যামেরার মধ্যে বন্দি করে আমাদের না দেখাতো, তাহলে তো আমরা এই দিদির ভদ্রলোকের মুখোশের আড়ালে যে কি নগ্ন রূপটা আছে আমরা তো জানতেই পারতাম না, আমরা তো জানতেই পারতাম না। ঠিক মানে ঘেন্না লাগছে, ধিক্কার লাগছে এই দিদিকে দেখে। এটা দিদি, এটা দিদি? হ্যাঁ, এটা তো কালসাপ, এটা একটা নাগিন। আজকে ভাইকে থামানোর জন্য কিভাবে রে রে করে ধেয়ে গেছে, ভাইকে মেরে ফেলবে, ভাইয়ের দিকে দুইজনে, স্বামী স্ত্রী দুইজনেই ধেয়ে গেছে। আমি না সত্যি আমার গা ফা মানে কেঁপে উঠেছিল এই ভিডিও ক্লিপিংসটা দেখেই, যেটা কি হচ্ছে। ছি 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 ছি। ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি কিছু কথা আমার নিজের জীবনের সম্পর্কে একটু বলবো, প্লিজ তোমরা একটু দয়া করে মন দিয়ে শুনো। ছোটবেলায় আমি একাই ছিলাম, হ্যাঁ একদম, আমি প্রথম বড় সন্তান আমার মায়ের। তারপরে আমি সবার কাছে বলতাম যে আমাকে একটা ভাই এনে দেবে, আমাকে একটা ভাই এনে দেবে, এরকমভাবে বলতাম। যাই হোক, আমার 5 বছরের পরে আমার ভাই হয়। ভাই মানে কি বলবো, মানে ভাইকে পেয়ে যেন আমি হাতে চাপ পেয়েছিলাম, স্বর্গ পেয়ে গিয়েছিলাম যে আমার ভাই হয়েছে, আমার ভাই হয়েছে। রাত দিন ভাইয়ের দিকে মুখের দিকে তাকিয়ে থাকতাম, রাত দিন। মানে ভাই যখন ছোটবেলায় হয়েছিল খুব সুন্দর দেখতে হয়েছিল একটা, মানে ওর দিকে আমি সবসময় তাকিয়ে থাকতাম যে ও কি বলে, ও কিভাবে হাসে, ও কিভাবে কথা বলে। আর ভাইও আমার ওটা ছিল, ভাইকে পড়ানো থেকে, তারপরে ভাইয়ের সাথে খেলা থেকে, ঘোরা থেকে, সব সময় বাইরে বেরোলেও ছোটবেলায় আমিও ছোট, অথচ ভাইয়ের সবসময় হাতটা ধরে রাখতাম, আমার ভাইটা যেন কোথাও হারিয়ে না যায়, আমার ভাইটা যেন কিছু না হয়। একবার ভাই খেলতে গিয়ে ভাইয়ের পুকুরে বল পড়ে গেছিল, ভাই জলের মধ্যে ডুবেই যেত। সেই সময় পাশের বাড়ির এক কাকিমা ওই রকম অবস্থা দেখে ভাইকে জল থেকে তুলে এনেছিল, তারপরে ভাইকে বাঁচিয়ে দিয়েছিল। মানে আমি তো জানতামই না, আমি পড়তে গেছিলাম, আমি এসে শুনে মানে আমি কি কান্না, আমার ভাইকে জড়িয়ে ধরে যে আমার ভাই, মানে আমার ভাই থাকবে না এটা আমি ভাবতেই পারি না। আর ভাইয়ের সাথে এরকম ব্যবহার, বাবারে বাবা। আমার ভাই যদি, আমি অন ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, আমার ভাই যদি আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটাও চায় না, আমি আমার ভাইকে আমার হৃৎপিণ্ডটাও দিয়ে দেবো একদম। আমার ভাই যদি আমার কাছে সবচেয়ে দামি জিনিসটা চায়, আমার মৃত্যুটাও যদি চায়, আমি হাসতে হাসতে আমার ভাইয়ের জন্য দিয়ে দেবো। আমার ভাই আমার কাছে এত প্রিয় জিনিস, এতটা প্রিয়,
মানুষের মেয়েদের কাছে স্বামী প্রিয় হয়, ওর তারপরে স্বামী সবচেয়ে বেশি প্রিয় হয়, সব কিছুই প্রিয় হয়। হ্যাঁ, আমার বাবা চলে গেছে আজকে, আমার মা, আমার স্বামী, আমার ভাই, কিন্তু সবচেয়ে প্রিয় আমার ভাই। আমি ভাবতেই পারি না যে ভাইয়ের সাথে এরকম ব্যবহার, আমি ভাবতেই পারি না। ভাই আমার বুকের কলিজা, ও আমার বুকের কলিজা, ও আমার সন্তান, ও আমার সব কিছু, ও আমার পুরো দুনিয়া। আমি তো মানে ওর কিছু একটু হলেই, এই ওর করোনা হয়েছিল, সামান্য অল্প সামান্য করোনা, আমি যেতে পারছি না, আমি মানে রাত দিন কান্নাকাটি, রাত দিন। ভাইয়ের একবার ম্যালেরিয়া হলো, সেই ম্যালেরিয়ার সময় আমি রাত দিন মানে ওকে এই ডাক্তার সেই ডাক্তার, এইখানে ওইখানে সেইখানে নিয়ে যাওয়া, তারপরে এই ওষুধ খাওয়ানো সেই ওষুধ খাওয়ানো, সারাক্ষণ বমি করছিল আর জ্বর প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল। আমার মা তো অসুস্থ, মা তো পারতেন না। যাই হোক, সেই ভাইকে সেবা শুশ্রূষাকার, ভাই কি করে ভালো হয়ে দাঁড়াবে, ভাই কি করে? আর কেউ ভাইয়ের দিকে এইভাবে তেড়ে গিয়ে ভাইকে এইভাবে মানে কোপ, বাপরে বাপ, মানে আমি ভগবান, সে এইরকম দিন দেখার আগে আমার মৃত্যু ঘটিয়ে দিও, এরকম যেন না হয়। আমি আমার ভাইকে ছাড়া আমি থাকতে পারি না। একটু কথা কাটাকাটি হলো, সাথে কথা না বলতে পারলেও আমার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে, ভাই আমার সাথে কথা বলছে না। আমার মাও সবসময় বলে এরকম ভাই ভাই করিস না, কিন্তু আমি ভাই ছাড়া আমি বাঁচতেই পারবো না। আর ও যাতে ভালো থাকে, ও যাতে সুখে থাকে, সেই দিকটা আমি সব সময় নজর দিই, সব সময় সব সময়। ভাই যদি বলে দিদি তোর এটা করে দিতে হবে, অবশ্যই সাথে সাথে সেই ভাইকে, হ্যাঁ ঝগড়াঝাটি হয়, অবশ্যই ঝগড়াঝাটি হয়, কখনো কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু সত্যিই বলছি এই ধরনের সিচুয়েশন আমি ভাবতেই পারি না। আর সেইখানে ভাইকে কিভাবে তেড়ে যাচ্ছে, আর ভাইকে কিভাবে দা দিয়ে বটি দিয়ে কোপাতে যাচ্ছে, বাপরে বাপ। ভগবান, ভগবান বলে যদি কিছু থেকে থাকে আমি জানি না এই দিদির কি করা উচিত। এখন তো ভালোই বোঝা যাচ্ছে যে প্রীতির সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল রনের কিছুদিন আগে, প্রীতি যেখানে বাপের বাড়িতে চলে এসেছিল, হ্যাঁ প্রীতি আর রন ওরা রেজিস্ট্রি করেছিল। আমিও ওদের অনেক আগে থেকেই মানে দেখতাম, কিছু ক্ষেত্রে দেখতাম, যখন প্রীতির বাবা বাইরে ছিল, প্রীতির দিদিও তো মনে হয় প্রীতির মায়ের কাছেই এসে থাকতো, সেই সময় প্রীতিও এসেছিল, প্রীতিও থাকতো, ওদের মনে হয় সেই রকম মানে সংসারের অবস্থা মানে সেই রকম নয়, একটু গরিব ঘরেরই মেয়ে। যাই হোক, ছেলে মেয়ে দুটো অত্যন্ত ছোট বয়সে ছেলে মেয়ে, দুজন দুজনকে ভালোবেসে রেজিস্ট্রি করেছে, এখনো পর্যন্ত সোশ্যালি ওরা বিয়েটা করেনি। কিন্তু এই যে মহিলা, এই যে রনের যে দিদি, বাপরে বাপ, এ তো ডেঞ্জারাস। এই দিদি কোনো মতেই রনের জীবনটাকে ভালো থাকতে দেয় না, এইখানেই তাই প্রমাণ। সেই জন্যই রন কি করেছে, ক্যামেরার মধ্যে বন্দি করে নিয়েছে এই দিদির রূপটা দেখানোর জন্য যে দিদি কি ডেঞ্জারাস। দিদি ওর যে জীবনটা নষ্ট করে দিচ্ছে, ওর সংসারটাকে যে নষ্ট করে দিচ্ছে, এই ভেতরে ভেতরে গোমড়াতে গোমড়াতে, সেই যে ক্লিপিংসটা আমরা দেখলাম এর মাধ্যমে ও বাস্ট করেছে, আর ও নিতে পারছে না। সত্যিই তো একটা ছেলে কত মেন্টাল প্রেশার নেবে, কত প্রেশার নেবে নিশ্চয়ই। আর এই যে মেয়ে, এই যে প্রীতির যে ননদিনী, এও এর শাশুড়ির কান ভরায়, ওই দুজনে মিলে প্রীতিকে অত্যাচার করে যাতে করে রনের সঙ্গে সংসারটা ভালো না ভাবে থাকতে পারে। তাহলে বুঝতে পারছেন তো, অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের জীবনে সংসার ভাঙার জন্য দায়ী কারা থাকে? এই রকমের রায়বাঘিনী ননদিনী, এই রকমের কলঙ্কিনী, এই রকমের মানে বাজে মন মানসিকতার মহিলারা, যারা ভাইয়ের সংসার ভালো থাকতে দেয় না, ভাইকে ভালো থাকতে দেয় না, ভাই ভালো থাকলে যাদের হিংসায় জ্বলে পুড়ে শরীর খা 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 করে, এই রনের এই রকম দিদিদের জন্যই প্রীতির মতো মেয়েরা সংসার করতে পারে না। এই রকম মেয়েদের আমরা দেখি না যে আজকে অমুক মেয়ে শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কেউ গায়ে আগুন দিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ির লোকেরাই করে। আর এই রকমের ননদিনীদের জন্যই ওই সমস্ত মেয়েদের এই রকমের পরিণতি হয়। হ্যাঁ, আজকে বলতে বাধ্য হচ্ছি, কিভাবে মানে বলছি আবার ক্যামেরার সামনে যে হ্যাঁ অবশ্যই, তাতে কি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তার মানে দেখুন আজকে যে আমাদের যে মানে মানে আমরা যে কাঠামোর মধ্যে রয়েছি, পুরো কাঠামো বা সিস্টেমটার মধ্যেই গন্ডগোল, পুরো সিস্টেমটার মধ্যেই গন্ডগোল। সেখানে এইরকম ঘুষ দিয়ে চাকরি পায়, সরকারি চাকরি। আর যে সমস্ত ছেলেমেয়েরা
যারা পরীক্ষা দিয়ে পাশ করে প্যানেলে নাম তুলেও পর্যন্ত বসে আছে, তারা সেখানে চাকরি পায় না, কারণ তাদের তো সেই রকম অর্থ নেই। তারা ওই রকমের অর্থ, ওই রকমের ঘুষ দিয়ে তারা চাকরি পাবে না, তাদের ক্ষমতার মধ্যে নেই। অনেক অনেক ছেলে মেয়েরাও তো আছে যাদের বাবা মারা, আমি শুনেছিলাম এই প্রাইমারি স্কুলের যখন পরীক্ষা হয়েছিল সেই সময় তারা কি করেছে, জমি জায়গা বিক্রি করে অমুক করে তমুক করে ঘুষ দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, সেই টাকাটাও গেছে আর সেই সমস্ত ঘুষের চাকরিগুলোও গেছে। তার মানে ভাবুন আমাদের সিস্টেমটার মধ্যেই কি রকমের দুর্নীতি রয়েছে। আমি সরকারের দোষ দেব না, আমি পুরো সিস্টেমটাকেই আমি বলবো যে পুরোপুরি মানে দূষণযুক্ত সিস্টেম। কারণ এখানে যেই আসবে এই সিস্টেমটাই ফলো করা হবে। এখানে কোনো সরকার বলে আজকে আগে আমাদের এখানটায় বামফ্রন্ট সরকার ছিল, এখন তৃণমূল সরকার, এরপরে যে সরকারই আসবে ওই একই সিস্টেমের মধ্যেই চলবে। এই রকমের অপদার্থগুলো যারা এরকম টাকা নিয়ে বসে আছে তারা এরকম ঘুষ দেবে, আর ওই সরকারি পদগুলোতে তারা বসে পড়বে আর সরকারি জায়গাগুলোতে হোল্ড করবে, মোটা মোটা টাকা ইনকাম করবে। তাদের বউরা আবার বাপের বাড়িতে এই রকমভাবে অত্যাচার করবে, তার ভাইয়ের বউ ভাইয়ের ওপরেও অত্যাচার করবে, বটি নিয়ে দা নিয়ে কোপাতে যাবে, আবার বলবে যে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে। তার মানে ভাবুন এই সমস্ত মহিলারা আর এই সমস্ত মানুষেরা যারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে আর তাদের বউরা সমাজের জন্য কত বড় ক্ষতিকারক এই সমস্ত লোকেরা, যারা মানে সিস্টেমটাকেও নষ্ট করে দিচ্ছে আবার সংসারটাকেও নষ্ট করে দিচ্ছে। বলতে বাধ্য হচ্ছি। আর এই যে মহিলা, এই যে রনের যে দিদি, সে তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই মহিলা। এটা মানে কালসাপ, তার থেকেও যদি কিছু হয় তার থেকেও মানে বড় ভয়ঙ্কর। তো যমদূতেরও অধম, প্রিয় ভাই, ছোট ভাই, সেই ভাইয়ের সাথে এমন সম্পর্ক, ভাই মানে তাদের সত্যিগুলো তুলে ধরছে, তারা যে সত্যিগুলো ঢেকে রাখার চেষ্টা করে, তারা যে কত বড় কদর্য মানুষ সেই সত্যিগুলো যেহেতু তুলে ধরার চেষ্টা করছে, তাই সেই ভাইকে দিয়ে দা বটি করছে। তাহলে ভাবুন ভাইটা আজকে দেখিয়ে দিয়েছিল একদিন এই রকম না কত কত ঘটনা রনের জীবনে আর প্রীতির জীবনে ঘটেছে, যেগুলো না আমরা জানতেই পারিনি, যেগুলো রন প্রীতি কোনোদিনই ক্যামেরার মধ্যে বন্দি করেনি। ভাগ্যিস একটা ফুটেজ বা একটা ক্লিপিংস রন আমাদের তুলে ধরেছে, তাও আর কি তার ভাই তুলে ধরেছে। তার মানে এই দিদি কত বড় ভয়ঙ্কর, এইরকম ভয়ঙ্কর গিরি সে করে তার বাপের বাড়িতে, এই রকমের মানে দিনের পর দিন এই রকম অত্যাচার করে আর রনের ওপর দিয়ে এই সমস্ত গুলো যায়, রন এইগুলো সহ্য করে, প্রীতি এইগুলো সহ্য করে, এইগুলো ওরা সেইগুলো ক্যামেরার মধ্যে আনে না। কি আনবে? পারিবারিক কেচ্ছা কি আনবে? নিজে দিদি এই রকম জঘন্য, এই রকমের বাজে, এই রকমের ভয়ঙ্কর একটি মহিলা কি আনবে? তাদের তো রক্তের জিনিস, কোথাও উপরের দিকে থুতু ফেললে নিজের বুকে সেই থুতুটা এসে পড়ে, তার জন্য তারা এই সমস্তগুলো আনতে চায়নি। কিন্তু কেন এনেছে? কারণ এটা মাথার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে আর ও নিতে পারছে না, রন আর নিতে পারছে না, সেই জন্যই ও কিন্তু ভীষণ অসহায়ভাবে ওই ভিডিওটা করেছে, সেটা আমরা বুঝতে পারছি। ও ভীষণ অসহায়, ওর এখান থেকে কাটা দেখছে, আরও কোথায় কোথায় না কেটেছে আমি জানি না। সেখানে তো আমি দেখলাম দেবশ্রীদির ভিডিওতে যে দেবশ্রীদি বলেছেন যে পাশের বাড়ির একজন কাকিমাও সেখানে বাঁচাতে গিয়ে কি হয়েছে না ওই রকম কোপের আঘাত খেয়েছে, 6টা স্টিচ পড়েছে। বাপরে বাপ! তার মানে রনকে চেয়েই ছিল ওকে পুরোপুরি খতম করে দিতে, কারণ রনের টাকা পয়সা আছে, রনের একটা বিশাল বড় একটা ভ্যালু আছে সোশ্যাল মিডিয়ায়, এই ওয়াইটিতে, সেখানে অনেক বড় একটা চ্যানেল রনের, তাই দিয়ে রন আবার একটা ব্যবসা পর্যন্ত করছে। হ্যাঁ, প্রীতিরও একটা ভালো চ্যানেল আছে, সেই দিয়ে ওরা সহ্য হচ্ছে না, ওরা ভালো রয়েছে, ভালোভাবে ওরা টাকা পয়সা অর্জন করছে, সেইখানে এই দিদির আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, দিদির আর সহ্য হচ্ছে না, সেই দিদি আজকে ওই রকমভাবে নাক মুখ মানে পুরো হিংস্র জানোয়ারদের মতো, হ্যাঁ, পুরো হাত নখ দিয়ে, ওর বাঘ নখ দিয়ে অমুক দিয়ে চিড়ে দিতে চাইছে ভাইকে পুরো দুনিয়া থেকেই খতম করে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে। কি ডেঞ্জারাস দিদি, বাপরে বাপ! আর এই সমস্ত দিদিরাই কি করে, হ্যাঁ, ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে সংসারটাকে যাতে না হয় সেই জন্য সব সময় ওই মন্থরা ছিল না, আমরা জানতাম না যে ওই যে ইসের মতো
রামায়ণে মন্থরা ছিল, যেখানে অল টাইম কৈকেয়ীকে কানের মধ্যে কুবুদ্ধি দিয়ে 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 পুরো সংসারটাকে, অযোধ্যাটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এই হচ্ছে সেই কুজি মন্থরা, এই রণের দিদি। বলতে বাধ্য হচ্ছি, এ পুরোপুরি কুজি মন্থরা রোল প্লে করছে। সেইভাবে কি করছে, ওর মায়ের কানের মধ্যে, রণের মায়ের কানের মধ্যে বুদ্ধি দিচ্ছে। আর রণের মা আর রণের দিদি দুজনে মিলে রণ আর প্রীতির জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে, ওদের সংসারটা যেন না হয়। এর জন্যই না রণ একটা ভারী ভাড়া নিয়েছে এইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, যাতে করে দিদির হাত থেকে, দিদি তো একটা মানে কি বলবো, অ্যানাকোন্ডা সাপ, একটা বড় কাল সাপ, সেই কাল সাপ থেকে নিজেকে আর প্রীতিকে বাঁচানোর জন্য এখান থেকে চলে গেছে, যাতে করে বাঁচতে পারে। জানি না এই যে কালকে মানে যে ক্লিপিংসটা আমাদের কাছে এসেছে, সেই ক্লিপিংসের পরে রণ এখন কেমন আছে, সুস্থ আছে না বেঁচে বুচে আছে নাকি কী রকম আছে। সত্যি আজকে ওর জন্য আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে, যে কী রকমের পরিস্থিতি আছে, কী রকমের আছে ছেলেটা। খুব মনের মধ্যে চিন্তা হচ্ছে, এখনো পর্যন্ত আপডেট পাইনি। তবে রণকে একটা কথাই বলবো, রণ যদি আমাদের সকলের ভিডিও টিডিও দেখে থাকে তবে বলবো, ভাই তুমি তাড়াতাড়ি করে প্লিজ তুমি একটা আপডেট দাও, যেখানে আমরা সবাই জানতে পারি যে তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো অন্তত। আর এই যে দিদির ভয়ঙ্কর রূপ দেখলাম, এ তো মনে হয় না মানে সুবিধার মহিলা, এ তোমাকে কোনো দিনই শান্তিতে থাকতে দেবে বলে। এর আগেও যে প্রীতি চলে গেছিল এই একমাত্র মহিলার জন্য। এই মহিলা না কেঁদে কেঁদে আমাদের সামনে বলতে বসেছিল তার মা অসুস্থ হয়ে যাচ্ছে, তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কিন্তু এই মহিলা এমনভাবে সংসারটাকে পরিস্থিতি করে বাপের বাড়িতে, সেইখানেই বোঝা যায়, মানে বোঝাই যাচ্ছে যে ওই জন্যই প্রীতিকে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হয়েছিল রণের বাড়ি থেকে। আর একটা কথাই বলবো, যে সমস্ত মেয়েদের না, মেয়েদের বিয়ের পরে যাদের ওই বাপের বাড়িতে মাকে ফুসমন্তর দেওয়া, মাকে কুবুদ্ধি দিয়ে দিয়ে করা, যে সমস্ত মেয়েদের বিশেষ করে বাপের বাড়িতে প্রাধান্য থাকে, সেই বাড়িতে ছেলের বউ মোটেই ভালো থাকতে পারে না, মোটেই ভালো থাকতে পারে না। আমারই তো বিয়ের সময় আমি দেখেছি, আমার মা বলতো না, যে বাড়িতে আইবুড়ো ননদ আছে, অর্থাৎ যে বাড়িতে বিবাহিত হয়নি, যে বাড়িতে, সেই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া উচিত না। আর এখন তো দেখছি বাবাই বিবাহিত মেয়েরাও আবার কিভাবে মানে ওভার ফোন হোক বা বাড়িতে গিয়ে হোক কান ভাঙানি দিয়ে দিয়ে ভাই আর ভাইয়ের বউর জীবনটাকে কীরকম নষ্ট করে দেয়। এই রণের দিদির মতো মহিলারাই সেইখানটা তার জলজ্যান্ত প্রমাণ। মানে আমার না সত্যি মনটা খুব খারাপ লাগছে। আজকে আমি অন্য একটা টপিক নিয়ে ভিডিও করবই ভেবেছিলাম, আজকে সুকে নিয়ে একটা ভিডিও করব, যেহেতু দেখলাম ওইদিকে একজন লাইভ করেছে, অনেক কিছু কথা বলেছে, এত ভালোবাসা দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মাংস খাইয়ে অমুক খাইয়ে তারপরে যে লাইভে বসে বসে কীভাবে বাজে থেকে বাজেভাবে কথা বলছে, যেখানে সু তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেইভাবে ভিডিও বলছে, সে কোনো মানে দিকেই সে যাচ্ছে না, না বাচ্চার বাবার দিকে না বাচ্চার মায়ের দিকে। কিন্তু ভিডিও করতে যাওয়ার আগে আমি রণের এই ভিডিওটা দেখলাম, দেখে তো আমি জাস্ট আটকে উঠলাম, বাবারে বাবা। ভগবান সবাইকে সুবুদ্ধি দিন, এটাই ভগবানের কাছে আমার একমাত্র কামনার বিষয়। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।